এবং এই যে ডোবার বিচ, এটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুইয়ের মাঝখানে যে নদী আছে যেটাকে ইংলিশ চ্যানেল বলা হয়। তো সেইটার পাশেই হচ্ছে মূলত এই যে ডোবার বিচটা অবস্থিত। তো এই বিচে হচ্ছে ম্যাথু আর্নল্ড এবং তার ওয়াইফ তারা হানিমুনে গিয়েছিলেন, এবং ওই সময় ম্যাথু আর্নল্ড এই কবিতাটা লেখেন। আচ্ছা, প্রথমে আমরা যে লাইনটা দেখছি এখানে, যে দ্য সি ইজ কাম টু নাইট, দ্য সি ইজ কাম টু নাইট। কবিতাটা শুরুই হয়েছে এরকম একটা পিসফুল ডিসক্রিপশন দিয়ে। দ্য পোয়েম বিগিনস উইথ এ পিসফুল ডিসক্রিপশন, এবং সেটা কি, যে একটা, যেহেতু এখানে বিচ এর পাশে বসে লিখছেন, তো অবশ্যই সেখানে সমুদ্র আছে, এবং সেই সমুদ্রটা কেমন সেটাই এখানে বলা হলো। সমুদ্রটা হচ্ছে কেমন, কাম অ্যান্ড কোয়াইট, খুবই শান্ত। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইস ফেয়ার। এরপরে হচ্ছে সমুদ্রের স্রোতের কথা বলা হলো, যে সমুদ্রে হচ্ছে কি, মানে দ্য টাইড ইজ ফুল মানে হাই, মানে অনেক উঁচু ঢেউ, এবং দ্য মুন লাইস ফেয়ার মানে এটা বলতে বোঝাচ্ছে যে চাঁদের যে কিরণ, চাঁদ কিরণ দিচ্ছে, খুব সুন্দরভাবে চাঁদ কিরণ দিচ্ছে। এই হলো দ্বিতীয় লাইন। প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তৃতীয় লাইনে আছে আপন দ্য স্ট্রিট। ওই যে বললাম যে এটা হচ্ছে একটা প্রণালী। প্রণালী বলতে কি বোঝায়, মানে সরু কোনো জলভাগ, সরু কোনো জলভাগ যেটা হচ্ছে বৃহৎ দুইটা জলভাগকে হচ্ছে কি করে, যুক্ত করে। তো এই যে স্ট্রিট, আপন দ্য স্ট্রিট অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিম অ্যান্ড ইজ গান। আচ্ছা, তৃতীয় লাইনে তাহলে বলা হলো যে অ্যাক্রস দ্য ন্যারো স্ট্রিট, এই যে সমুদ্রের যে একটা প্রণালী যেটা হচ্ছে কি সরু, তো এরকম একটা সরু প্রণালী দিয়ে, হ্যাঁ, লাইটস অন দ্য ফ্রেঞ্চ কোস্ট, অর্থাৎ আমি কিন্তু এখানে বলেছি যে এই যে হচ্ছে নদীর কথা বলা হচ্ছে, এই নদীটা কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ড, এই ধরো হচ্ছে ইংল্যান্ড, এই হচ্ছে ফ্রান্স, এই দুইয়ের মাঝখানে এই একটা নদী। এবং এই নদীর এই তীরে, মানে ইংল্যান্ডের ওখানে যে বিচ, সেখানে হচ্ছে ডোবার বিচ। তো ওইখানে বসে কিন্তু হচ্ছে এই ফ্রান্সের যে হচ্ছে উপকূল, সেটাকে কিন্তু দেখা যাচ্ছে। এরকমই সেটাই বলছেন যে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট, অর্থাৎ লাইটস অন দ্য ফ্রেঞ্চ কোস্ট অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার পসিবলি ফ্রম ল্যাম্পস অর লাইট হাউস। মানে কবি হচ্ছে ওই ইংল্যান্ডে যেখানে আছে, যেই সমুদ্রের তীরে, সেখানে বসে নদীর যে অপর তীরে, অর্থাৎ যেখানে ফ্রান্সের যে কোস্ট, সেখানে যে আলো, সে আলোটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা বলছেন যে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট লাইট গ্লিমস অ্যান্ড ইজ গান। কথাটা বলা হলো কি, গ্লিমস মানে একবার জ্বলছে আবার চলে যাচ্ছে, মানে কি অ্যাপিয়ার হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, চতুর্থ লাইন হচ্ছে দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্যান্ড গ্লিমারিং অ্যান্ড ভার্স্ট আউট ইন দ্য ট্র্যাঙ্কুইল বে। আচ্ছা, দ্য ক্লিপস অফ ডোভার, এখানে ওই যে ইংল্যান্ড স্ট্যান্ড বলা হচ্ছে না, এই যে ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ড, এটা বলতে হচ্ছে ক্লিপস অফ ডোভার, ফেমাস চক ক্লিপস। এইখানে যে মানে চূড়াগুড়ার কথা বলা হচ্ছে, ক্লিফ বলতে কি বোঝায়, পর্বতের চূড়া। এখানে চূড়াগুলার কথা বলা হলো যে গ্লিমারিং অ্যান্ড ভ্যাস্ট, এগুলো হচ্ছে কি জল জল করছে এবং এগুলো বিশাল। আউট ইন দ্য ট্র্যাঙ্কুইল বে, এগুলো কি করছে, গ্লো করছে, গ্লো ফেন্টলি ইন দ্য মুনলাইট, অর্থাৎ তখন কিন্তু রাতের বেলা, রাতে যখন চাঁদের কিরণ পড়েছে সমুদ্রের হচ্ছে ওই এরিয়াতে, ওখানে হচ্ছে যে চূড়ার উপরে যখন হচ্ছে চাঁদের কিরণ পড়েছে, তখন সেটা কি করছিল, গ্লো করছিল। লুকিং ম্যাসিভ অ্যান্ড ম্যাজেস্টিক ওভার দ্য কাম বে, এবং যেটা খুবই ম্যাজেস্টিক দেখাচ্ছিল, কারণ বিশাল সমুদ্রের বুকে এরকম একটা দৃশ্য, খুবই ট্র্যাঙ্কুইল, মানে শান্ত একটা পরিবেশ বিরাজ করছিল।
এখানে কিন্তু আমরা দেখব যে প্রথম স্টেঞ্জাতে ওই যে সমুদ্রের একটা ডিসক্রিপশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পঞ্চম লাইনে বলা হয়েছে যে কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। কবি এখানে কাউকে আসতে বলছেন, দেখো বলছে কিন্তু কাম মানে আসো, টু দ্য উইন্ডো জানালার কাছে। হ্যাঁ, সুইট ইজ দ্য নাইট এয়ার, এবং রাতের যে বাতাসের কথা বলা হলো সে বাতাসটা কেমন? সুইট, সুইট ইজ দ্য নাইট এয়ার। দ্য স্পিকার ইনভাইটস হিজ বিলাভেড টু দ্য উইন্ডো টু এনজয় দ্য রিফ্রেশিং নাইট এয়ার। রাতের যে রিফ্রেশিং যে এয়ার সেটাকে এনজয় করার জন্য কবি তার বিলাভেডকে এখানে ডাকছেন, মানে তার ওয়াইফকে সেখানে ডাকছেন। পঞ্চম লাইনে বলা হয়েছে যে only from the long line of spray when the sea meets the moon blanched land. আচ্ছা, এখানে হচ্ছে যে বাট beyond the beauty he points out where waves crush against the pale moonlight shore. আচ্ছা, এরপরে পরের লাইনে হচ্ছে কবি যেটা বললেন যে অনলি from the long line of spray, from the long line of spray মানে এখানে হচ্ছে কবি ঢেউগুলোর কথা বলছেন, যে বিশাল যে ঢেউগুলো আসছে সেই ঢেউগুলোকে নির্দেশ করে বলছেন where the sea meets the moon ব্লেসড ল্যান্ড। অর্থাৎ এখানে হচ্ছে মুন ব্লেসড ল্যান্ড বলতে হচ্ছে সমুদ্রের যে তীর, মানে শোর যেটা, সেই তীরটা তো হচ্ছে কি চাঁদের আলোয় একদম আলোকিত হয়ে আছে। সেই তীরে এসে ওই যে সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে, সেই কথাটাই সেখানে বলছেন। ঠিক আছে, আমি আবার বলছি যে অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, লং লাইন অফ স্প্রে বলতে কিন্তু এখানে ওয়েভসকে বোঝানো হয়েছে, মানে ঢেউ। এবং এই ঢেউগুলো এসে কোথায় মিশছে? ঢেউগুলো এসে একদম তীরে আছড়ে পড়ছে, সেটাই সে বলছেন। হোয়ার দ্য সি মিটস, সমুদ্র এসে মিট মানে কি? এসে সাক্ষাৎ করা, মিলিত হওয়া। দ্য সি মিটস দ্য মুন ব্লেন্সড ল্যান্ড, ল্যান্ডটাকে বলা হলো কি? মুন ব্লেন্সড ল্যান্ড। এর পরের লাইনে আবার কবিতার বিলাভেডকে অ্যাড্রেস করে বলছেন যে লিসেন ইউ হিয়ার দ্য গ্রেটিং রোয়ার। কবি বলছেন তুমি কি শুনতে পাচ্ছ? কি শোনার কথা বলছেন? রোয়ারিং মানে গ্রেটিং রোয়ার মানে গর্জন। কিসের গর্জন? অফ পেবলস, পেবলস, পেবলস বলতে আমরা কি বুঝি? মানে পাথর। হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং, সমুদ্রের যে ঢেউগুলো যখন আছড়ে পড়ছে সেগুলোর সাথে কিছু পেবলস মানে পাথরও আছড়ে পড়ছে। এবং তখন ওই পাথরগুলো যখন এসে পড়ছে তখন হচ্ছে একটা বড় একটা হচ্ছে মানে বিশাল সাউন্ড হচ্ছে, যেটাকে এখানে রোয়ারিং বলা হয়েছে, মানে গর্জন। ঠিক আছে, আবার বলছি আমি, দ্য স্পিকার কলস অ্যাটেনশন টু দ্য সাউন্ড অফ ওয়েভস, সাউন্ড অফ ওয়েভস পুলিং পেবল, মানে সমুদ্রের যে ঢেউগুলো ওয়েভসগুলো সেগুলো কিছু পেবলসও নিয়ে আসছে ব্যাকওয়ার্ড অ্যান্ড পুশিং দেম ফরওয়ার্ড অ্যাগেইন। অ্যাট দেয়ার রিটার্ন আপ, at their return up the high strand begin and cease and then again begin। এখানে কবি বলতে চাচ্ছেন কি যে the waves repeat their rhythmic motion, retreating and returning এন্ডলেসলি, মানে ওই যে ঢেউগুলো কিন্তু মানে সমুদ্রে কি ঢেউগুলো বড় বড় ঢেউ আসে, তীরে এসে আছড়ে পড়ে, ঢেউগুলো আবার সমুদ্রের কাছে চলে যায়, সমুদ্র থেকে আবার একটু পরেই ঢেউগুলো আসে, এরকম করে না? ওইটাকে হচ্ছে বলা হয়েছে যে বারবার রিটার্ন করছে এটা। হ্যাঁ, যে অ্যাট দেয়ার রিটার্ন আপ টু দ্য হাই স্ট্র্যান্ড বিগিন অ্যান্ড সিস, মানে আসছে আবার চলে যাচ্ছে, থেমে যাচ্ছে আবার যেন শুরু হচ্ছে, এরকম মানে এন্ডলেসলি এটা চলছে। With tremulous cadence slow and bring the eternal note of sadness in। আর এই লাইনটাই কবি বললেন যে the rhythm of the waves creates a slow trembling sound, অর্থাৎ যখন এই ঢেউগুলো আসছে তখন হচ্ছে একটা হচ্ছে তো একটা ক্যাডেন্স তৈরি হচ্ছে, একটা ছন্দের মতো তৈরি হচ্ছে, মানে একটা তাল এক কথায়।
হ্যাঁ, একটা রিদম তৈরি হয়েছে এখানে। এটা বলা হয়েছে রিদম অফ দ্য ওয়েভস ক্রিয়েট এ স্লো অ্যান্ড ট্রিমলিং সাউন্ড। যেই রিদমে চলছে, মানে ঢেউগুলো যেভাবে আসছে তীরের কাছে, একটা সাউন্ড তৈরি হচ্ছে এবং সেই সাউন্ডটা হচ্ছে কেমন, স্লো, মানে খুবই ধীর, এই যে ক্যাডেন্স স্লো। এবং সেটা কি করছে, এটার্নাল নোট অফ স্যাডনেস হুইচ স্টেয়ার্স ইন দ্য পোয়েট এ সেন্স অফ এটার্নাল স্যাডনেস। মানে কবি যখন ওই ঢেউগুলো যে আছড়ে পড়ছে ওটা যখন দেখছেন, কবির মনে একটা স্যাডনেস তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? স্যাডনেস। দেখো, সে কিন্তু একটা রোমান্টিক অ্যাটমসফিয়ারে আছেন, কিন্তু তারপরও সমুদ্রের দিক তাকিয়ে সে হচ্ছে স্যাড হয়ে গেলেন কেন? আমাদের একটা প্রশ্ন জাগে, তাই না? প্রথম স্ট্যান্ডারটা কিন্তু শেষ হলো একটা স্যাডনেসের টোন দিয়ে, ঠিক আছে, যে দ্য এটার্নাল নোট অফ স্যাডনেস ইন। আচ্ছা, আমরা পরের স্ট্যান্ডে যাচ্ছি। আচ্ছা, এই স্ট্যান্ডে বলা হয়েছে যে সফোক্লেস long ago heard it on the Aegean, and it brought into his mind the turbid ebb and flow of human misery. এখানে দেখো সফোক্লেসের নাম বলা হয়েছে। সফোক্লেসকে এনশিয়েন্ট গ্রিক প্লেরাইট, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার। সে হচ্ছে এই একই ধরনের সাউন্ড শুনতে পেয়েছিলেন, এবং সে শুনতে পেয়েছিলেন কোথায়? ইজিয়ান সি। ইজিয়ান আর একটা হচ্ছে সমুদ্রের নাম, সেই সমুদ্রে সেও এই কবির মতো এরকম একটা সাউন্ড শুনতে পেয়েছিল। সেটা শুনেও কবির মন খারাপ হয়েছিল, এটা কবি বলতে চাচ্ছেন। Into his mind the turbid ebb and flow of human misery. To him the sea symbolized the restless uncertain rise and fall of human suffering. কবি বলতে যাচ্ছেন, কবি হচ্ছে এই যে সমুদ্রের যে জোয়ার ভাটা, মানে এভ অ্যান্ড ফ্লো বলতে যে জোয়ার ভাটা বা সমুদ্রের যে ঢেউয়ের যে আসা যাওয়া, এইটাকে কবি বলছেন যেটা হচ্ছে মানুষের জীবনের রাইজ অ্যান্ড ফল, এটাকে সিম্বলাইজ করে। ঠিক আছে, সমুদ্রের জোয়ার ভাটাটা মানুষের জীবনের রাইজ অ্যান্ড ফল, বা তাদের জীবনে দুঃখ কষ্ট সাফারিং, এই সাফারিংগুলো রাইজ অ্যান্ড ফলকে সিম্বলাইজ করে। এরপরে বলা হচ্ছে যে উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড অফ থট হিয়ারিং ইট বাই দ্য ডিস্ট্যান্ট নর্দার্ন সি। আরল এখানে বলছেন যে সেও হচ্ছে কি ওই সফোক্লেসের মতো। আরল সেজ দ্যাট লাইক সফোক্লেস হি টু ফাইন্ড দ্য সেম মিনিং, সেও একই ধরনের অর্থ খুঁজে পাচ্ছেন। দ্য সি সাউন্ড রিফ্লেক্টস হিউম্যান মিজারি অ্যান্ড হেয়ার দ্য নর্দার্ন ইউরোপ, এবং সে হচ্ছে এটা কোথায় শুনতে পাচ্ছে? ইউরোপের যে হচ্ছে কোথায়, নর্দার্ন ডিস্ট্যান্ট। তাহলে কবিও বলছেন যে সেও সফোক্লেসের মতোই মানুষের যে মিজারি, সেই মিজারির ব্যাপারটা সেই সমুদ্রের কাছে এসে সে উপলব্ধি করতে পারছেন। এরপরে বলা হয়েছে যে দ্য সি অফ ফেথ, তৃতীয় স্টেশনে বলা হচ্ছে দ্য সি অফ ফেথ ওয়াজ অনস টু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্থ's shore lay like the folds of a bright girdle furled. আচ্ছা, এই লাইনটা হচ্ছে মূলত এই কবিতার একদম ডমিনেন্ট লাইন বলা যায়, একদম মেইন থিমটা এখানে আছে, যে বিশ্বাস, সি অফ ফেথ। আগে সে বলতে চাইছেন ভিক্টোরিয়ান পিরিয়ডের আগে মানুষের ধর্মের প্রতি মানুষের যে বিশ্বাস, এটা একদম পরিপূর্ণ ছিল, কানায় কানায় পরিপূর্ণ ছিল, কিন্তু সেটা এখন আর নেই, সেটা বলতে চাচ্ছেন। দ্য সি অফ ফেথ ওয়াজ অনস টু অ্যাট দ্য ফুল, ওয়াজ অনস টু অ্যাট দ্য ফুল, একদম পরিপূর্ণ ছিল। অ্যান্ড রাউন্ড আর্থ's shore lay like the folds of a bright girdle furled. Arnold compares religious faith to a mighty sea. কবি হচ্ছে এখানে ধর্মের প্রতি মানুষের যে বিশ্বাস, সেটাকে একটা সমুদ্রের সাথে তুলনা করেছেন, রিলিজিয়াস ফেথ। ঠিক আছে, রিলিজিয়াস ফেথকে সে একটা মাইটি সি এর সাথে তুলনা করেছেন। সে বলছেন যে যেটা একটা সময় কি পরিপূর্ণ ছিল,
দ্যাট অন সারাউন্ডেড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীকে ঘিরে ছিল সেই সমুদ্রটা। ব্রিংিং কমফোর্ট অ্যান্ড ইউনিটি, যেটা পৃথিবীতে একটা শান্তি, একটা হচ্ছে ঐক্য তৈরি করেছিল। লাইক এ ব্রাইট প্রোটেক্টিভ বেল্ট, যেন সেটা হচ্ছে কি চারদিকে একটা বেল্টের মতো যেটা প্রোটেক্ট করছে সব কিছুকে। কবি হচ্ছে কি করলেন এখানে, ধর্মীয় যে বিশ্বাসের কথাটা সেখানে আনলেন, এবং সে ধর্মীয় বিশ্বাসকে হচ্ছে কি একটা সমুদ্রের সাথে তুলনা করলেন। দ্য সি অফ ফেইথ ওয়াজ অনস টু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্থ শোর, পৃথিবীর চারদিকে হচ্ছে কি ঘিরে ছিল, এটা সে বলছেন যে রাউন্ড আর্থ শোর লে লাইক দ্য ফোল্ডস অফ এ ব্রাইট girdle farlet, but thou I on the hear, কিন্তু এখন আমি কেবল শুনতে পাই ইটস melancholy সং উইথড্রয়িং রোয়ার, এখন আমি শুধু এটার যে melancholy সং শুনতে পাই। উইথড্রয়িং রোয়ার মানে এখন হচ্ছে কি সেই যে বিশ্বাস সেটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, এটা সে বলতে চাচ্ছেন এখানে। দ্য ফেইথ ইজ ফেডিং অ্যাওয়ে, দ্য পোয়েট হিয়ার্স অনলি ইটস স্যাড রিট্রিটিং ইকো, কবি এখন শুধু স্যাডনেসই শুনতে পান, মেলানকলি শুনতে পান, আর কিছু শুনতে পান না। সেই যে ধর্মের মানে সে তো হচ্ছে সমুদ্রটাকে এখন কি ভাবছেন, সমুদ্রটাকে সে কিন্তু রিলিজিয়াস ফেইথের সাথে তুলনা করছেন। আচ্ছা, পরের লাইনে বলা হচ্ছে যে retreating to the breath of the night wind down the vast is drear and naked singles of the world। আচ্ছা, এই লাইনটা অর্থ হচ্ছে যে faith like the tide is retreating, ধর্মীয় বিশ্বাসকে হচ্ছে কি টাইডের সাথে তুলনা করা হয়েছে, জোয়ারের সাথে, যেটা হচ্ছে কি হচ্ছে ইজ রিট্রিটিং বলতে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে কমে যাওয়া। লিভিং দ্য ওয়ার্ল্ড ব্যারেন অ্যান্ড এক্সপোজড সিম্বলাইজড বাই ডিসোলেট স্ট্রেচ অফ বেয়ার পেবলি বিচ, অর্থাৎ কবি হচ্ছে এখানে বলতে চাচ্ছেন কি সমুদ্রটা হচ্ছে কি এখন আর পরিপূর্ণ নাই, সমুদ্রে যে ঢেউয়ে যে একদম পরিপূর্ণ সমুদ্রটা কানায় কানায় যে পরিপূর্ণ ছিল আগে সেরকমটা নাই, সমুদ্রের যে স্রোত সেটা কমে গিয়েছে, টাইড যেটা সমুদ্রের সেটাও যে রিট্রিট করছে, এবং এখন সে শুধু পেবলস দেখছে, এখানে কিছু নুড়ি পাথর দেখছে, আর কিছুই দেখছে না সমুদ্রের উপকূলে, এটাই সে বলছেন। তারপরে বলা হচ্ছে যে love let us be true to one another, the poet turns to his beloved, তখন আবার সে তার বিলাভেডের দিকে তাকিয়ে বলছেন যে আমরা যাতে দুজনের প্রতি কি হতে পারি, ট্রু হতে পারি। The poet turns to his beloved urging him to be faithful and true to each other, সে বলতে চাচ্ছে এখন তো মানুষের ধর্মের প্রতি বিশ্বাস নেই, মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস এটা কীভাবে থাকবে, কিন্তু সেটা বিলাভেডকে বলছেন যে তারা যাতে দুজনের প্রতি ফেইথফুল হতে পারেন। ঠিক আছে, দ্য পয়েট টার্নস হিজ বিলাভেড কি বলছেন, লেট আস বি ট্রু টু অন অ্যানাদার, লেট আস বি ট্রু টু অন অ্যানাদার, ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস to lie before us like a land of dreams, so various, so beautiful, so new. The world may appear to be full of beauty, কবি বলছেন পৃথিবীটাকে অনেক সৌন্দর্যপূর্ণ মনে হতে পারে। The world may be appear full of beauty, promise and opportunities, এই যে বললেন যে ড্রিমস, সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, অর্থাৎ পৃথিবীটা কিন্তু বাহ্যিকভাবে মনে হয় কি অনেক সুন্দর, কিন্তু আমরা কিন্তু পৃথিবীটাকে এত সুন্দর মনে হলেও আমরা পদে পদে অনেক হচ্ছে কি মানুষের ক্রুয়েলটির অনেক হচ্ছে প্রমাণ কিন্তু আমরা পাই, বিশ্বাসঘাতকতার প্রমাণ আমরা পাই। সেটা হচ্ছে বলা হয়েছে যে দ্য ওয়ার্ল্ড মে অ্যাপিয়ার টু বি ফুল অফ বিউটি, প্রমিস, অপরচুনিটিস, লাইক এ ড্রিমল্যান্ড, একটা ড্রিমল্যান্ডের মতো মনে হতে পারে, যে ল্যান্ড অফ ড্রিমস, পৃথিবীটাকে কি মনে হতে পারে, ল্যান্ড অফ ড্রিমস, টু লাই বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিমস, so various, so beautiful and so new.
hath really neither joy nor love nor light nor certitude nor peace nor help for pain. কিন্তু পরের লাইনে এসে বললেন যে বাট ইন রিয়েলিটি দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট ট্রু জয়, কিন্তু পৃথিবীটা কি সত্যিকার অর্থে যে আনন্দ সেটা হারিয়ে ফেলেছে। নাইদার অফ জয় মানে কি, মানে এই পৃথিবীতে এখন কি নাই, কোনো আনন্দ নেই, সত্যিকার অর্থে যে আনন্দ সেটা নাই। সেটা বলছেন যে রিয়েলি নাইদার জয়, আর কি নাই লাভ, আর কি নাই লাইট। হ্যাঁ, এটা বলছেন যে জয়, লাভ, হ্যাঁ, তারপর হচ্ছে লাইট মানে আলো। এখানে লাইটও বলতে কিন্তু ফেইথকে বোঝানো হয়েছে, ঠিক আছে। লাইট হচ্ছে এখানে ফেইথ, বিশ্বাস। তারপর হচ্ছে যে সার্টিটিউড, সার্টিটিউড বলতে বলছে সার্টেনটি মানে নিশ্চয়তা, কোনো কিছু নিশ্চয়তা নাই, কোনো পিচ বা হচ্ছে কোনো হেল্প, এগুলো কিছুই নাই। তাহলে এই দুইটা লাইন দিয়ে কিন্তু সে ভিক্টোরিয়ান পিরিয়ডের অবস্থাটাকে বোঝালেন, যে আপাত দৃষ্টিতে মনে হয় কি যে ভিক্টোরিয়ান পিরিয়ডে সব কিছু হচ্ছে কি একটা ড্রিমল্যান্ডের মতো, সব কিছুকে ড্রিমল্যান্ডের মতো মনে হলেও এখানে হচ্ছে কি নাই, ভালোবাসা, আনন্দ, বিশ্বাস, নিশ্চয়তা, শান্তি, এগুলো নাই। অ্যান্ড উই আর হেয়ার অ্যাজ অন এ ডার্কলিং প্লেন, অ্যান্ড উই আর হেয়ার অন এ ডার্কলিং প্লেন। প্লেন বলতে কী বোঝায়, একটা সমভূমি। ডার্কলিং মানে অন্ধকারাচ্ছন্ন, একটা কনফিউশনের মধ্যে আছেন। কেউ বলছেন আমরা হচ্ছে একটা কি কনফিউশনের মধ্যে আছি। Swept with confused alarms of struggle and flight, human exist in confusion। কবি হচ্ছে এই লাইনে বলতে চাচ্ছে, এই যে ডার্কলিন প্লেন বলতে কেউ বোঝাতে চাচ্ছেন কি যে হিউম্যানিটি এক্সিস্ট ইন কনফিউশন লাইক বিং ট্রাপড, যেন তারা মানে বন্দি হয়ে আছে, ট্রাপড হয়ে আছে কোথায়, ইন এ ডার্ক ব্যাটেল ফিল্ড, একটা ডার্ক ব্যাটেল ফিল্ডে, উইথ প্যানিক, কনফ্লিক্ট অ্যান্ড নো ডিরেকশন। এই যে ফ্লাইট, স্ট্রাগল মানে মানুষ হচ্ছে কি এখানে অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, কনফ্লিক্টের ফেস করছে, অনেক কনফিউজড হয়ে মানুষ এখানে বসবাস করছেন। এবং তারপর শেষ লাইনে বলা হয়েছে যে হোয়ার ইগনোরেন্ট আর্মিস ক্লাস বাই লাইট, দ্য ফাইনাল ইমেজ ইজ অফ ব্লাইন্ড ignorant armies fighting in the dark, symbolizing a chaotic, meaningless struggle of human existence without faith and certainty. অর্থাৎ ইগনোরেন্ট আর্মিস বলতে বলছে কি যেন এখানে অন্ধের মতো, আর্মি যারা তারা অন্ধের মতো, তারা হচ্ছে অন্ধকারে যে শুধু ফাইটিং করে যাচ্ছে। এভাবেই কিন্তু এটা শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে ভিক্টোরিয়ান পিরিয়ডের অবস্থাটা কেমন সেটাই কিন্তু সেখানে বললেন, এবং কবিতার যে বিলাবেটকে বললেন তারা যদি এইরকম একটা পৃথিবীতে একে অন্যের প্রতি ফেইথফুল হতে পারেন। এবং কবি এখানে সফোক্লেসের কথা বললেন, সফোক্লেস হচ্ছে এরকম ব্যাপার সেও শুনতে পেয়েছিল। কবি যেমন সমুদ্রের ঢেউয়ে এই যে হিউম্যান মিজারি শুনতে পাচ্ছেন, আর সমুদ্রটাকে কবি একটা রিলিজিয়াস ফেইথের সাথে তুলনা করলেন। সে এখন এই সমুদ্রে তাকিয়ে শুধু কি দেখতে পাচ্ছেন, শুধু পিবলস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাই কবি হচ্ছে এখানে বলেছেন। আমরা যে থিমগুলো একটু দেখি এই কবিতার। আচ্ছা, প্রথম থিমটা হচ্ছে লস অফ ফেইথ অ্যান্ড রিলিজন, লস অফ ফেইথ অ্যান্ড রিলিজন। সেন্ট্রাল থিম, এখানে সেন্ট্রাল থিম হচ্ছে ডিক্লাইন অফ রিলিজিয়াস ফেইথ অথবা লস অফ রিলিজিয়াস ফেইথ, মানে আধুনিক যুগে ইন দ্য মডার্ন এজ, মানে ভিক্টোরিয়ান এজে মূলত যে ধর্মীয় বিশ্বাসের যে ডিক্লাইন হয়েছে সেটা। এবং আমরা দেখবো যে সেখানে হচ্ছে কম্পেয়ার্স ফেইথ টু এ সি, ধর্ম বিশ্বাসকে সে সি এর সাথে তুলনা করেছেন, যেটা এখন আর সে দেখতে পাচ্ছেন না। কারণ হচ্ছে কি এখানে মনে রাখবে সে মূলত ওই সময়ে সায়েন্টিফিক ডিসকভারি এবং সমাজে অনেক সোশ্যাল ভ্যালু, অনেক চেঞ্জ আসছিল, সেই জন্য মানুষের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। সে এইটাই হচ্ছে এখানে মেইন থিম। পরের থিমটা হচ্ছে হিউম্যান মিজারি অ্যান্ড সাফারিং। এখানে কিন্তু মানুষের দুঃখ কষ্টের কথা বলা হয়েছে। দ্য সাউন্ডস অফ ওয়েভ সিম্বলাইজেস দ্য এটার্নাল নোট অফ স্যাডনেস। সমুদ্রের যে ঢেউয়ের শব্দগুলো কবির কাছে কি বয়ে নিয়ে আসছিল, এটার্নাল নোট অফ স্যাডনেস, এটার্নাল নোট অফ স্যাডনেস। এটা মনে রাখতে হবে। এবং এখানে সফোক্লেসের নামের উল্লেখ আছে। এবং তারপর এখানে ন্যাচারাল
সিম্বলিজম আছে এখানে। সি এখানে একটা পাওয়ারফুল সিম্বল। পরীক্ষাতে একটা প্রশ্ন আসতে পারে এখানে, মানে এমসিকিউ এর মধ্যে, যে ডোবার বিচে মানে প্রধান সিম্বল কোনটা, মেইন সিম্বল কোনটা, তখন হচ্ছে কিন্তু বলতে হবে সি, সমুদ্র। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বার, দ্য সার্চ অফ সার্টেনটি অ্যান্ড ট্রুথ। কবি কিন্তু এখানে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন যে এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডে কী নাই, কোনো জয়, লাভ, ফেথ, সার্টেনটি, পিস, রিলিফ এগুলো নাই। হ্যাঁ, যদিও পৃথিবীটা হচ্ছে মনে হয় যে অনেক প্রমিসিং মনে হয়, হ্যাঁ, ড্রিমল্যান্ডের মতো মনে হলেও এখানে এই যে মানুষের জীবনের এই আকাঙ্ক্ষিত যে বিষয়গুলো, এই যে পিস, হ্যাঁ, এগুলো হচ্ছে নেই। আচ্ছা, এরপরের একটা থিম আমরা বলতে পারি যে লাভ অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ। লাভ অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ, আমরা কিন্তু তার বিলাবেড এবং তার মধ্যে একটা কথাবার্তার একটা ব্যাপার কিন্তু এখানে দেখি, যে তার বিলাবেডকে সে হচ্ছে কি সমুদ্রের কাছে এসে ফ্রেশ এয়ারটা এনজয় করার কথা বলছেন, আবার বলছেন যে কি অন্যের প্রতি যে যাতে ফেথফুল থাকতে পারে, হ্যাঁ, সেই কথাটা কিন্তু বলছেন। ঠিক আছে। তাহলে লাভ অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ এটাও একটা থিমের মধ্যে আসবে। আর হচ্ছে ইলিউশন অ্যান্ড রিয়েলিটি, বাস্তবতা এবং কল্পনার মধ্যে একটা পার্থক্য এখানে দেখানো হয়েছে। ওই যে যে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা একটা ড্রিমল্যান্ড, অনেক এখানে মানে বিউটিফুল জিনিস আছে, কিন্তু মানে সত্যিকার অর্থে রিয়েলিটিটা হচ্ছে অনেক গ্রিম। আর সর্বশেষ হচ্ছে ক্যাওস অ্যান্ড কনফ্লিক্ট। আমরা কিন্তু দেখি যে এখানে কিন্তু যুদ্ধের কিছু কথা বলা হয়েছে, যে ইগনোরেন্ট আর্মিস তারা কীভাবে হচ্ছে কি যুদ্ধে লিপ্ত থাকে, হ্যাঁ, এবং সব সব জায়গায় হচ্ছে একটা হচ্ছে ক্যাওয়াটিক সিচুয়েশন, তো সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হলো। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি কি, যে এই কবিতাটা হচ্ছে হিউম্যান মিজারি কথা বলছে, ধর্মীয় যে বিশ্বাস এটা যে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে সেটা বলছেন,